আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা শুধু একটি খবর নয়, শুধু একটি যুদ্ধের গল্পও নয়, বরং এমন একটি বাস্তবতা যা ধীরে ধীরে আমাদের চোখের সামনে গড়ে উঠছে, কিন্তু আমরা অনেকেই সেটাকে পুরোপুরি বুঝে উঠতে পারছি না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, আর এই দুই শক্তির মাঝে বারবার নিজের উপস্থিতি জানাচ্ছে ইউনাইটেড স্টেটস। রাজনীতি, সামরিক শক্তি, হুমকি আর পাল্টা হুমকির ভেতরে এই অঞ্চল যেন ধীরে ধীরে আরও অস্থির হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু ক্ষমতার লড়াই, শুধু সীমান্তের বিরোধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো কারণ? ঠিক এই সময়েই একই অঞ্চলে আরেকটি অদ্ভুত পরিবর্তন ঘটছে। একটি নদী, যে নদী হাজার হাজার বছর ধরে মানুষকে বাঁচিয়ে রেখেছে, সভ্যতা গড়ে তুলেছে, আবার সভ্যতার পতনও দেখেছে, সেই নদীর নাম ফুরাত নদী। ইতিহাস বলে এই নদীর তীরেই গড়ে উঠেছিল পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি, যেখানে মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল, প্রথম শহর গড়েছিল, আর প্রথমবারের মতো স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। এই নদীর পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ ছিল না, এটা ছিল জীবন, আশা এবং ভবিষ্যতের প্রতীক। কিন্তু আজ সেই নদীর চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগে যেখানে নদীর পানি ছিল গভীর এবং প্রবল স্রোত ছিল, আজ সেখানে অনেক জায়গায় পানি কমে গেছে, তলদেশ দেখা যাচ্ছে, আর কিছু কিছু স্থানে মানুষ সহজেই নদীর মাঝখান দিয়ে হেঁটে যেতে পারছে। স্থানীয় মানুষরা বলছে, তাদের ছোটবেলায় যে নদী তারা দেখেছিল, আজ সেই নদী আর আগের মতো নেই। তারা বলছে, আগে বর্ষার সময় নদীর পানি এত বেশি থাকত যে আশেপাশের জমি প্লাবিত হয়ে যেত, কিন্তু এখন সেই দৃশ্য খুব কমই দেখা যায়। বরং বছরের পর বছর নদীর পানি ধীরে ধীরে কমে যাচ্ছে, আর এই পরিবর্তন মানুষকে ভাবিয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে অনেক কারণ থাকতে পারে। জলবায়ু পরিবর্তন, দীর্ঘদিনের খরা, অতিরিক্ত বাঁধ নির্মাণ এবং পানির অতিরিক্ত ব্যবহার, এই সব কিছু মিলিয়ে নদীর পানির পরিমাণ কমিয়ে দিচ্ছে। কিন্তু এই ব্যাখ্যাগুলো শুনেও কিছু মানুষের মনে একটি অন্যরকম প্রশ্ন জাগছে। তারা ভাবছে, যদি একটি নদী ধীরে ধীরে শুকিয়ে যায়, তাহলে তার নিচে কি লুকিয়ে থাকতে পারে? যদি একটি নদীর তলদেশ উন্মুক্ত হয়ে পড়ে, তাহলে কি সেখানে এমন কিছু থাকতে পারে যা এতদিন মানুষের চোখের আড়ালে ছিল? আর ঠিক এই সময়েই বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো এই অঞ্চলের দিকে আরও বেশি মনোযোগ দিতে শুরু করেছে। রাজনীতি, সামরিক শক্তি, অর্থনৈতিক স্বার্থ সব কিছু যেন একসাথে এই অঞ্চলের চারপাশে ঘুরপাক খাচ্ছে। কখনো যুদ্ধ, কখনো সামরিক মহড়া, কখনো নতুন নতুন চুক্তি, সব মিলিয়ে এই অঞ্চল কখনোই পুরোপুরি শান্ত থাকতে পারছে না। অনেক মানুষ তাই প্রশ্ন করতে শুরু করেছে, এটা কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি এই অঞ্চলের নিচে এমন কোনো সম্পদ রয়েছে যার জন্য পৃথিবীর শক্তিধর দেশগুলো এতটা আগ্রহ দেখাচ্ছে? আর ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, যেখানে মূল্যবান সম্পদ থাকে সেখানে প্রতিযোগিতা তৈরি হয়, আর প্রতিযোগিতা যখন বাড়তে থাকে তখন সংঘাত তৈরি হওয়া খুব স্বাভাবিক হয়ে যায়। আমরা অতীতে দেখেছি, তেলের জন্য যুদ্ধ হয়েছে, খনিজ সম্পদের জন্য যুদ্ধ হয়েছে, এমনকি পানির জন্য যুদ্ধ হয়েছে। তাই যখন একটি গুরুত্বপূর্ণ নদী ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে, তখন স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগে, এই পরিবর্তনের পেছনে শুধু প্রাকৃতিক কারণ কাজ করছে, নাকি এর সাথে জড়িয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? আর এখানেই বিষয়টি আরও রহস্যময় হয়ে ওঠে, কারণ আজ থেকে প্রায় 1400 বছর আগে ইসলামের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সতর্ক বার্তা দিয়েছিলেন, একটি ভবিষ্যতের কথা বলেছিলেন, যেখানে একটি নদীর কথা উল্লেখ ছিল, একটি নদী যার তলদেশে লুকিয়ে থাকবে মূল্যবান সম্পদ, আর সেই সম্পদের জন্য মানুষ লড়াই করবে।
সেই সময় হয়তো মানুষ এই কথাগুলোর গভীর অর্থ পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু আজ যখন আমরা বর্তমান পৃথিবীর দিকে তাকাই তখন অনেকেই ভাবতে শুরু করেছে, আমরা কি সেই সময়ের কাছাকাছি চলে এসেছি? কারণ আজ আমরা একদিকে দেখছি নদীর পানি কমছে, অন্যদিকে দেখছি এই অঞ্চলকে ঘিরে উত্তেজনা বাড়ছে, যুদ্ধ থামছে না, আর বিশ্বের শক্তিধর দেশগুলো বারবার এই অঞ্চলের দিকে নজর দিচ্ছে। এই সব কিছু একসাথে ঘটছে, আর এই ঘটনাগুলো মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রশ্নটা এখন শুধু নদীর পানি নিয়ে নয়, শুধু রাজনীতি নিয়ে নয়, শুধু অর্থনীতি নিয়ে নয়। প্রশ্নটা এখন আরও গভীর। এই পরিবর্তন কি শুধু একটি প্রাকৃতিক ঘটনা, নাকি এটি এমন একটি ঘটনার সূচনা যার ইঙ্গিত বহু বছর আগে দেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তর হয়তো আজই পাওয়া যাবে না, কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই নদীর গল্প এখন আর শুধু একটি নদীর গল্প নয়, এটি এখন সময়ের গল্প, পরিবর্তনের গল্প, এবং হয়তো একটি সতর্কবার্তার গল্প, যে সতর্কবার্তা আমাদেরকে ভাবতে শেখায়, সতর্ক হতে শেখায়, এবং বুঝতে শেখায় যে পৃথিবীর বড় বড় পরিবর্তন কখনো হঠাৎ করে ঘটে না, সেগুলো ধীরে ধীরে শুরু হয়, নিঃশব্দে এগিয়ে যায়, আর একসময় পুরো পৃথিবীর সামনে স্পষ্ট হয়ে ওঠে। আজ আমরা যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাব, মধ্যপ্রাচ্যের যে অঞ্চল একসময় সবুজ আর উর্বর ছিল, সেই অঞ্চল আজ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে একটি নদী, ইউফ্রেটিস রিভার। বহু বছর ধরে এই নদী শুধু একটি পানির উৎস ছিল না, এটি ছিল লক্ষ লক্ষ মানুষের জীবনের ভরসা, কৃষির প্রধান ভিত্তি এবং পুরো অঞ্চলের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে এই নদীর পানির পরিমাণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আর এই পরিবর্তন শুধু পরিবেশবিদদের নয়, সাধারণ মানুষের মনেও গভীর উদ্বেগ তৈরি করেছে। স্থানীয় কৃষকরা বলছেন, আগে যেখানে বছরের বেশিরভাগ সময় জমিতে সেচ দেওয়া যেত, এখন সেখানে পানি পাওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক জমি শুকিয়ে যাচ্ছে, ফসলের উৎপাদন কমে যাচ্ছে, আর মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে। কিছু গ্রামে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানুষকে দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। শিশুদের স্কুলে যাওয়ার আগে পরিবারের জন্য পানি আনতে যেতে হচ্ছে, আর অনেক পরিবার বাধ্য হয়ে তাদের পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এই দৃশ্যগুলো শুধু একটি পরিবেশগত সংকটের ইঙ্গিত দেয় না, এগুলো একটি বড় সামাজিক পরিবর্তনেরও ইঙ্গিত দেয়, যা ধীরে ধীরে পুরো অঞ্চলের জীবনযাত্রাকে বদলে দিচ্ছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতির পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। প্রথমত, জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের ধরন বদলে গেছে, যার কারণে নদীতে পানির সরবরাহ কমে গেছে। দ্বিতীয়ত, এই অঞ্চলে বড় বড় বাঁধ নির্মাণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। যখন একটি নদীর ওপর একাধিক বাঁধ তৈরি করা হয়, তখন নদীর নিচের অংশে পানির পরিমাণ স্বাভাবিকভাবেই কমে যায়। তৃতীয়ত, জনসংখ্যা বৃদ্ধি এবং কৃষিকাজের সম্প্রসারণের কারণে পানির চাহিদা বেড়েছে, যা নদীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এই সব কারণ একসাথে কাজ করে নদীর পানির পরিমাণ ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। এটা বিজ্ঞানসম্মত একটি ব্যাখ্যা, যা অনেক গবেষণায় উঠে এসেছে। তবে এই ব্যাখ্যাগুলো সত্ত্বেও মানুষের মনে একটি অন্যরকম চিন্তা ধীরে ধীরে জায়গা নিতে শুরু করেছে। কারণ ইতিহাসে আমরা দেখেছি, যখন একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ সংকটের মুখে পড়ে, তখন সেই সম্পদকে ঘিরে নতুন নতুন রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ তৈরি হয়। তাই যখন মানুষ দেখে যে একটি গুরুত্বপূর্ণ নদী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, আর একই সময়ে সেই অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, তখন তাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই দুটি ঘটনা কি সম্পূর্ণ আলাদা, নাকি এর মধ্যে কোনো অদৃশ্য সম্পর্ক রয়েছে? এই প্রশ্ন আরও গভীর হয়ে ওঠে যখন আমরা লক্ষ্য করি যে এই অঞ্চলের আশেপাশে সামরিক উপস্থিতি এবং রাজনৈতিক তৎপরতা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। বিভিন্ন দেশ তাদের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য এই অঞ্চলে সক্রিয় ভূমিকা পালন করছে। কখনো সামরিক মহড়া, কখনো নতুন নিরাপত্তা চুক্তি, কখনো অর্থনৈতিক সহযোগিতা। এই সব কিছু মিলিয়ে পুরো অঞ্চলটি যেন একটি অদৃশ্য প্রতিযোগিতার ময়দানে পরিণত হয়েছে। আর এই প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে একটি বিষয়,
সম্পদ। তাই মানুষ এখন আর নতুন করে ভাবতে শুরু করেছে, যদি একটি নদী ধীরে ধীরে শুকিয়ে যায় তাহলে তার তলদেশে কি থাকতে পারে। যদি নদীর নিচে এমন কোনো সম্পদ লুকিয়ে থাকে যা এতদিন পানির নিচে চাপা ছিল, তাহলে সেই সম্পদকে ঘিরে কি নতুন সংঘাত তৈরি হতে পারে। ইতিহাস বলে, যেখানে মূল্যবান সম্পদ থাকে সেখানে প্রতিযোগিতা তৈরি হয়, আর প্রতিযোগিতা যখন তীব্র হয় তখন সংঘাত অনিবার্য হয়ে ওঠে। তাই আজ যখন আমরা ফোরাতের বর্তমান অবস্থার দিকে তাকাই, তখন এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। আর এখানেই বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে, কারণ এই নদীর পরিবর্তন শুধু একটি পরিবেশগত সমস্যা নয়, এটি একটি রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত সমস্যায় পরিণত হয়েছে। এই নদীর পানি কমে গেলে শুধু কৃষক বা সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয় না, পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে। পানির অভাব যখন বাড়ে তখন খাদ্য উৎপাদন কমে যায়, মানুষের আয় কমে যায়, আর সামাজিক অস্থিরতা তৈরি হয়। এই অস্থিরতা অনেক সময় বড় রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে, যা পুরো বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই কারণেই আজ ফোরাত শুধু একটি নদী নয়, এটি একটি সংকেত, একটি সতর্কবার্তা, একটি পরিবর্তনের প্রতীক। এই নদীর বর্তমান অবস্থা আমাদেরকে মনে করিয়ে দেয় যে পৃথিবীর বড় বড় পরিবর্তন কখনো হঠাৎ করে ঘটে না, সেগুলো ধীরে ধীরে শুরু হয়, ছোট ছোট লক্ষণ দিয়ে নিজেদের উপস্থিতি জানান দেয়, আর একসময় সেই পরিবর্তন এতটাই স্পষ্ট হয়ে ওঠে যে তা আর অস্বীকার করা যায় না। আর তাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই নদীর পরিবর্তন কি শুধুই একটি প্রাকৃতিক ঘটনা, নাকি এটি এমন একটি ঘটনার সূচনা যার প্রভাব শুধু একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো পৃথিবীকে প্রভাবিত করতে পারে? এই প্রশ্নের উত্তর হয়তো আজ আমাদের কাছে নেই, কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই নদীর গল্প এখন আর শুধু পানির গল্প নয়, এটি এখন মানুষের ভবিষ্যৎ, রাজনীতি এবং সম্ভাব্য সংঘাতের গল্প, যা ধীরে ধীরে আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। গত কয়েক দশক ধরে আমরা যদি মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোর দিকে গভীরভাবে তাকাই, তাহলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, এই অঞ্চল যেন কখনোই পুরোপুরি শান্ত থাকতে পারেনি। কখনো যুদ্ধ, কখনো রাজনৈতিক অস্থিরতা, কখনো অর্থনৈতিক সংকট, সব কিছু মিলিয়ে এই অঞ্চল বারবার অস্থিরতার মধ্যে পড়েছে। বিশেষ করে ইরাক, সিরিয়া এবং ইরান, এই দেশগুলো গত কয়েক দশকে এমন অনেক সংঘাতের মুখোমুখি হয়েছে যার প্রভাব শুধু তাদের নিজেদের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো বিশ্বের রাজনীতি এবং অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এই অঞ্চলের যুদ্ধগুলো কখনো শুধুই একটি দেশের সঙ্গে আরেকটি দেশের বিরোধ ছিল না, বরং এর পেছনে প্রায়ই বড় শক্তিধর দেশগুলোর কৌশলগত স্বার্থ জড়িয়েছিল। কারণ মধ্যপ্রাচ্য শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ ভাণ্ডার। এখানে রয়েছে বিশাল তেলের মজুদ, গ্যাসের ভাণ্ডার এবং এমন অনেক প্রাকৃতিক সম্পদ যা আধুনিক বিশ্বের অর্থনীতিকে চালিত করে। তাই যখনই এই অঞ্চলে কোনো রাজনৈতিক পরিবর্তন ঘটে, তখন বিশ্বের শক্তিশালী দেশগুলো সেই পরিবর্তনের দিকে গভীরভাবে নজর রাখে। বিশেষ করে ইউনাইটেড স্টেটস দীর্ঘদিন ধরে এই অঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কখনো সামরিক সহযোগিতা, কখনো অর্থনৈতিক সহায়তা, কখনো আবার সরাসরি সামরিক অভিযান, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই দেশটি এই অঞ্চলের ঘটনাগুলোর সঙ্গে যুক্ত হয়েছে। অন্যদিকে রাশিয়া এবং চায়নার মতো দেশগুলো ধীরে ধীরে এই অঞ্চলে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। ফলে এই অঞ্চলটি এখন শুধু আঞ্চলিক রাজনীতির কেন্দ্র নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এই প্রতিযোগিতার সবচেয়ে স্পষ্ট উদাহরণ দেখা যায় ইউনাইটেড স্টেটস এবং ইরানের সম্পর্কের মধ্যে। বহু বছর ধরে এই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কখনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কখনো সামরিক হুমকি, কখনো কূটনৈতিক দ্বন্দ্ব, সব কিছু মিলিয়ে তাদের সম্পর্ক সব সময়ই একটি অস্থির অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই দ্বন্দ্বের পেছনে একাধিক কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং রাজনৈতিক মতপার্থক্য। কিন্তু একই সঙ্গে অনেকেই মনে করেন এই দ্বন্দ্বের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আর সেটি হলো সম্পদ এবং কৌশলগত অবস্থান।
মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থান এমন যে এটি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করে। এই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং সামরিক কৌশলের ওপর একটি বড় ধরনের প্রভাব ফেলা সম্ভব হয়। তাই এই অঞ্চলে প্রভাব বিস্তার করা মানে শুধু একটি দেশের ওপর প্রভাব বিস্তার করা নয়, বরং পুরো পৃথিবীর অর্থনৈতিক এবং রাজনৈতিক গতিপথকে প্রভাবিত করার সুযোগ পাওয়া। তাই এই কারণেই বড় বড় দেশগুলো এই অঞ্চলে তাদের উপস্থিতি বজায় রাখতে চায় এবং প্রয়োজনে তাদের স্বার্থ রক্ষার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এই পরিস্থিতির মধ্যে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, যখনই এই অঞ্চলে কোনো নতুন সম্পদের সম্ভাবনার কথা শোনা যায়, তখনই রাজনৈতিক উত্তেজনা এবং সামরিক তৎপরতা বেড়ে যায়। ইতিহাসে আমরা দেখেছি, তেলের নতুন খনি আবিষ্কারের পর অনেক দেশে বিদেশি শক্তির আগ্রহ হঠাৎ করে বেড়ে গেছে। একইভাবে যখন কোনো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সম্ভাবনার কথা প্রকাশ পেয়েছে, তখন সেই অঞ্চলকে ঘিরে নতুন নতুন রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। ফলে অনেক মানুষের মনে একটি প্রশ্ন জাগা স্বাভাবিক, যে বর্তমান সময়ে এই অঞ্চলে যে উত্তেজনা আমরা দেখছি, তার পেছনে কি শুধুই রাজনৈতিক মতপার্থক্য কাজ করছে, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরও বড় কোনো অর্থনৈতিক লক্ষ্য? এই প্রশ্ন আরও গভীর হয়ে ওঠে যখন আমরা লক্ষ্য করি, একদিকে একটি গুরুত্বপূর্ণ নদীর পানি ধীরে ধীরে কমে যাচ্ছে, অন্যদিকে সেই নদীর আশেপাশের অঞ্চলগুলোতে রাজনৈতিক এবং সামরিক তৎপরতা বাড়ছে। অনেক বিশ্লেষক মনে করেন এই দুইটি ঘটনা একেবারেই আলাদা নয়, বরং এর মধ্যে একটি সূক্ষ্ম সম্পর্ক থাকতে পারে। কারণ যদি কোনো নদীর তলদেশে মূল্যবান সম্পদ থাকার সম্ভাবনা থাকে, তাহলে সেই সম্পদকে ঘিরে নতুন রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিযোগিতা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। আর যখন সেই প্রতিযোগিতা বড় শক্তিধর দেশগুলোর মধ্যে শুরু হয়, তখন তা সহজেই একটি বড় সংঘাতের রূপ নিতে পারে। এই কারণেই আজ মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলোকে শুধু একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখা যায় না, বরং এগুলোকে একটি বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হয়, যেখানে রাজনীতি, অর্থনীতি এবং প্রাকৃতিক সম্পদ একসাথে কাজ করছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনেক মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে, বর্তমান সময়ে যে সংঘাতগুলো আমরা দেখছি, সেগুলো কি শুধুই বর্তমানের সমস্যা, নাকি এগুলো এমন একটি বৃহত্তর পরিবর্তনের অংশ যার প্রভাব ভবিষ্যতে আরও স্পষ্ট হয়ে উঠবে? বিগত কয়েক দশক ধরে আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে ইউনাইটেড স্টেটস এবং ইরানের সম্পর্ক। এই সম্পর্ক কখনোই পুরোপুরি স্বাভাবিক ছিল না, বরং সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও জটিল এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। কখনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কখনো সামরিক হুমকি, কখনো গোপন অভিযান, সব মিলিয়ে এই দুই দেশের সম্পর্ক যেন এক দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতার গল্প। আর এই প্রতিদ্বন্দ্বিতার প্রভাব শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতার ওপর এর গভীর প্রভাব পড়েছে। বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন, এই দ্বন্দ্বের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার। কিন্তু একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার সামনে আসে, এই দ্বন্দ্বের পেছনে কি শুধুই রাজনৈতিক এবং সামরিক কারণ কাজ করছে, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরও বড় কোনো অর্থনৈতিক লক্ষ্য? কারণ ইতিহাসে আমরা বহুবার দেখেছি, যখন কোনো অঞ্চলে মূল্যবান সম্পদের সম্ভাবনা তৈরি হয়, তখন সেই অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর সেই প্রতিযোগিতা অনেক সময় প্রকাশ্য যুদ্ধের আকার না নিলেও গোপনে বিভিন্ন কৌশলগত পদক্ষেপের মাধ্যমে চালিয়ে যাওয়া হয়। এই গোপন প্রতিযোগিতার একটি বড় দিক হল অর্থনৈতিক নিষেধাজ্ঞা। যখন একটি শক্তিশালী দেশ আরেকটি দেশের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন সেই দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং তার সম্পদ ব্যবহারের ক্ষমতা সীমিত হয়ে যায়। অনেক বিশ্লেষক মনে করেন, এই কৌশলটি শুধু রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য নয়, বরং একটি দেশের গুরুত্বপূর্ণ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি উপায় হিসেবেও ব্যবহার করা হতে পারে। তাই যখন আমরা দেখি যে ইরানের ওপর দীর্ঘদিন ধরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছে, তখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে, এই নিষেধাজ্ঞাগুলোর পেছনে কি শুধুই নিরাপত্তাজনিত উদ্বেগ কাজ করছে, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে সেই অঞ্চলের সম্পদ এবং কৌশলগত অবস্থানের গুরুত্ব? এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা লক্ষ্য করি, মধ্যপ্রাচ্যের অনেক গুরুত্বপূর্ণ অঞ্চলে বিদেশি সামরিক উপস্থিতি ধীরে ধীরে বেড়েছে। বিভিন্ন দেশ তাদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে, নতুন নতুন প্রতিরক্ষা চুক্তি করেছে এবং প্রয়োজনে দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে।
এই সব কিছু মিলিয়ে পুরো অঞ্চলটি যেন একটি অদৃশ্য চাপের মধ্যে রয়েছে, যেখানে প্রতিটি দেশ নিজের স্বার্থ রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত। আর এই প্রস্তুতির পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হল সম্পদ এবং তার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতা। আর এখানেই বিষয়টি আরও গভীর হয়ে ওঠে, কারণ যদি আমরা মধ্যপ্রাচ্যের ভৌগোলিক মানচিত্রের দিকে তাকাই, তাহলে দেখতে পাব এই অঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ নদী, খনিজ সম্পদ এবং জ্বালানি ভাণ্ডার একটি সীমিত এলাকায় কেন্দ্রীভূত। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি নদী হল ফোরাত নদী। এই নদী শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি একটি কৌশলগত সম্পদ, যার উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের জীবন এবং পুরো অঞ্চলের অর্থনীতি। তাই এই নদীকে ঘিরে যে কোনো পরিবর্তন স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক রাজনীতিকে একটি বড় প্রভাব ফেলতে পারে। অনেক বিশ্লেষক মনে করেন, বর্তমান সময়ে যে রাজনৈতিক উত্তেজনা আমরা দেখছি তা শুধুই সাময়িক কোনো সমস্যা নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী প্রতিযোগিতার অংশ, যেখানে বড় বড় দেশগুলো ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এই প্রতিযোগিতা কখনো সরাসরি যুদ্ধের আকারে প্রকাশ পায়, আবার কখনো অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু যেভাবেই পরিচালিত হোক না কেন, এর মূল লক্ষ্য থাকে একটি: নিজেদের স্বার্থ রক্ষা করা এবং সম্ভাব্য সম্পদের ওপর প্রভাব বজায় রাখা। এই পরিস্থিতির মধ্যে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। যখন কোনো অঞ্চলে মূল্যবান সম্পদের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়, তখন সেই অঞ্চলকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা দ্রুত বেড়ে যায়। ইতিহাসে আমরা দেখেছি, তেলের নতুন উৎস আবিষ্কারের পর অনেক দেশে বিদেশি শক্তির উপস্থিতি হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। একইভাবে যখন কোনো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সম্ভাবনার কথা প্রকাশ পেয়েছে, তখন সেই অঞ্চলকে কেন্দ্র করে নতুন নতুন কৌশলগত পরিকল্পনা তৈরি হয়েছে। তাই যখন মানুষ শুনতে পায় যে একটি গুরুত্বপূর্ণ নদীর তলদেশে মূল্যবান সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে, তখন স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন জাগে, এই সম্পদকে ঘিরে কি নতুন কোনো প্রতিযোগিতা শুরু হয়েছে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনও স্পষ্ট নয়, কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই। আজকের বিশ্বের সম্পদ শুধু অর্থনৈতিক উন্নয়নের জন্য নয়, এটি রাজনৈতিক শক্তি এবং আন্তর্জাতিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যে দেশ গুরুত্বপূর্ণ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, সে দেশ আন্তর্জাতিক রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। আর এই বাস্তবতাই আজকের বিশ্বের অনেক সংঘাতের পেছনে একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এই পর্যায়ে এসে গল্পটা আর শুধু নদী, রাজনীতি বা যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় একটি কেন্দ্রীয় প্রশ্নের দিকে। সেই প্রশ্নটি হল সম্পদ। কারণ ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় সংঘাতগুলোর পেছনে কোনো না কোনোভাবে সম্পদের ভূমিকা ছিল। কখনো তেল, কখনো গ্যাস, কখনো খনিজ। মানুষের লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে প্রায়ই থাকে এমন কিছু যার মূল্য শুধু অর্থ দিয়ে মাপা যায় না, বরং যার ওপর নির্ভর করে একটি দেশের শক্তি, প্রভাব এবং ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যের মাটির নিচে যে বিপুল সম্পদ লুকিয়ে আছে তা আজ কারও অজানা নয়। এই অঞ্চলের তেল এবং গ্যাস পৃথিবীর অর্থনীতিকে চালিত করে, বড় বড় শিল্পকে সচল রাখে এবং আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্য নির্ধারণ করে। তাই যখনই এই অঞ্চলে কোনো নতুন সম্পদের সম্ভাবনার কথা শোনা যায়, তখন স্বাভাবিকভাবেই বিশ্ব শক্তিগুলোর দৃষ্টি সেখানে গিয়ে পড়ে। প্রশ্নটা তখন আর শুধু কোথায় কি আছে এতটুকুতে সীমাবদ্ধ থাকে না, বরং প্রশ্নটা হয়ে যায়, কে সেই সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। আর এখানেই একটি চিন্তার জায়গা তৈরি হয়, যখন আমরা সেই পুরনো সতর্কবার্তার দিকে ফিরে তাকাই, যেখানে একটি নদীর তলদেশ থেকে সোনা বের হওয়ার কথা বলা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই সোনা বলতে আসলে কি বোঝানো হয়েছিল? এটা কি সত্যিই স্বর্ণ, যেটা আমরা গহনা বা মুদ্রা হিসেবে চিনি, নাকি এই শব্দটি একটি প্রতীক, এমন কিছু বোঝাতে ব্যবহার করা হয়েছে যার মূল্য সময়ের সঙ্গে বদলে যায় কিন্তু গুরুত্ব কখনো কমে না?
অনেক বিশ্লেষক মনে করেন ইতিহাসের বিভিন্ন সময় সোনা শব্দটি শুধু ধাতব স্বর্ণ বোঝাতে ব্যবহার হয়নি, বরং এটি এমন যে কোনো মূল্যবান সম্পদের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে যা মানুষের লোভ, আগ্রহ এবং প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বর্তমান পৃথিবীর দিকে তাকাই, তাহলে একটি নতুন ব্যাখ্যা সামনে আসে। হতে পারে সেই সোনা আসলে তেল, হতে পারে গ্যাস, অথবা এমন কোনো খনিজ সম্পদ যার প্রকৃত মূল্য এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। কারণ একটি বিষয় পরিষ্কার যে সম্পদ একটি অঞ্চলের অর্থনীতি, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। সেই সম্পদ শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে বৈশ্বিক আগ্রহের বিষয়। আর যখন একাধিক শক্তিধর দেশ একই সম্পদের দিকে নজর দেয়, তখন সেখানে প্রতিযোগিতা তৈরি হয়, আর সেই প্রতিযোগিতা ধীরে ধীরে সংঘাতে রূপ নিতে পারে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা ইউফ্রেটিস রিভারের বর্তমান অবস্থার দিকে তাকাই, একদিকে নদীর পানি কমে যাচ্ছে, অন্যদিকে এই অঞ্চলকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, তখন অনেকের মনে একটি প্রশ্ন জাগে, যদি সত্যিই এই নদীর তলদেশে এমন কোনো মূল্যবান সম্পদ লুকিয়ে থাকে যা এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, তাহলে কি সেই সম্পদকে ঘিরেই ভবিষ্যতের সংঘাত তৈরি হতে পারে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনও অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, সোনা শব্দটি এখানে শুধু একটি ধাতব পদার্থের ইঙ্গিত নাও হতে পারে। এটি হতে পারে এমন একটি বাস্তবতা যেখানে সম্পদ, ক্ষমতা এবং মানুষের লোভ একসাথে মিলিত হয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করে যা ইতিহাসে বারবার সংঘাতের জন্ম দিয়েছে। আর যদি সত্যিই তাই হয়, তাহলে আমরা হয়তো এমন একটি সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে একটি নদীর তলদেশ শুধু মাটি বা পাথর নয়, বরং একটি বৃহত্তর সংঘাতের সূচনা লুকিয়ে রেখেছে। এতক্ষণ আমরা দেখেছি বাস্তবতা, নদীর পরিবর্তন, মানুষের জীবন, রাজনীতি, যুদ্ধ এবং সম্পদের সম্ভাবনা। কিন্তু এখন যে বিষয়টি সামনে আসতে যাচ্ছে সেটি শুধু বাস্তবতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এমন একটি স্তরের কথা যা বিশ্বাস, ইতিহাস এবং সতর্কবার্তার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। কারণ আজ থেকে প্রায় 1400 বছর আগে, যখন আধুনিক প্রযুক্তি ছিল না, স্যাটেলাইট ছিল না, বৈজ্ঞানিক গবেষণার এই অগ্রগতি ছিল না, তখনই একটি কথা বলা হয়েছিল। এমন একটি কথা যা তখনকার মানুষের কাছে হয়তো শুধু একটি অদ্ভুত ভবিষ্যৎবাণী মনে হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কথাগুলো যেন নতুন অর্থ নিয়ে আমাদের সামনে ফিরে আসছে। ইসলামের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এমন একটি ঘটনার কথা উল্লেখ করেছেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহলের বিষয় হয়ে আছে। তিনি বলেছেন, অচিরেই ইউফ্রেটিস রিভার তার ভেতর থেকে সোনার পাহাড় উন্মোচন করবে, তখন মানুষ তার জন্যে যুদ্ধ করবে। এই কথাটি শুধু একটি সাধারণ বর্ণনা নয়, এটি একটি সতর্কবার্তা, একটি ইঙ্গিত যেখানে শুধু একটি ঘটনার কথা বলা হয়নি, বরং সেই ঘটনার পরিণতির কথাও বলা হয়েছে। একটু গভীরভাবে ভাবলে বিষয়টি আরও বিস্ময়কর হয়ে ওঠে, কারণ এখানে শুধু সোনা শব্দটি ব্যবহার করা হয়নি, বলা হয়েছে সোনার পাহাড়, অর্থাৎ এমন একটি সম্পদ যার পরিমাণ বিশাল, যার মূল্য অসীম এবং যার জন্য মানুষ নিজেদের জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে ফেলতে প্রস্তুত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই কথাগুলো আমরা কিভাবে বুঝব? যদি আমরা এটাকে সরাসরি অর্থে ধরি, তাহলে বিষয়টি দাঁড়ায় একটি নদী শুকিয়ে যাবে এবং তার নিচে সত্যিকার অর্থেই সোনার একটি বিশাল ভাণ্ডার প্রকাশ পাবে, আর সেই সোনার জন্যে মানুষ যুদ্ধ করবে। ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। স্বর্ণের খোঁজে মানুষ মহাদেশ পাড়ি দিয়েছে, যুদ্ধ করেছে, সভ্যতা ধ্বংস করেছে। তাহলে কি এটি তেমনই আরেকটি ঘটনার ইঙ্গিত? কিন্তু আবার যদি আমরা একটু ভিন্নভাবে ভাবি, তাহলে একটি নতুন ব্যাখ্যা সামনে আসে। অনেক আলেম এবং বিশ্লেষক মনে করেন এখানে সোনা শব্দটি একটি প্রতীক হিসেবেও ব্যবহার হয়ে থাকতে পারে,
এমন একটি প্রতীক যা বোঝায় এমন কোনো সম্পদকে যার মূল্য সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। একসময় হয়তো সোনা ছিল সবচেয়ে মূল্যবান, কিন্তু আজকের পৃথিবীতে তেল, গ্যাস এবং অন্যান্য জ্বালানি সম্পদ অনেক ক্ষেত্রেই সেই জায়গা দখল করে নিয়েছে। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তাহলে একটি চমকপ্রদ মিল খুঁজে পাওয়া যায়। মধ্যপ্রাচ্যের মাটির নিচে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ জ্বালানি ভাণ্ডার। এই সম্পদের উপর নির্ভর করে বিশ্বের বড় বড় অর্থনীতি, আর এই সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে চলেছে অদৃশ্য প্রতিযোগিতা, যা কখনো প্রকাশ্য সংঘাতে রূপ নেয়, আবার কখনো কূটনৈতিক এবং অর্থনৈতিক কৌশলের মাধ্যমে পরিচালিত হয়। তাহলে কি সেই সোনা আসলে এই জ্বালানি সম্পদেরই একটি রূপক? এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া হয়তো সহজ নয়, কারণ হাদিসের ভাষা অনেক সময় এমনভাবে ব্যবহার করা হয় যা একাধিক স্তরে ব্যাখ্যা করা সম্ভব। কিছু ঘটনা সরাসরি অর্থে সত্যি হয়, আবার কিছু ঘটনা প্রতীকী অর্থ বহন করে, আর কোনটি কোনভাবে পূরণ হবে তা সময়ই বলে দেয়। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা অনেক সময় আমরা খেয়াল করি না। এই হাদিসে শুধু একটি ঘটনার কথা বলা হয়নি, এর সঙ্গে একটি সতর্ক বার্তাও যুক্ত রয়েছে। বলা হয়েছে, যখন সেই ঘটনা ঘটবে, যখন সেই সোনা উন্মোচিত হবে, তখন মানুষ তার জন্য লড়াই করবে, এবং সেই লড়াই হবে এতটাই ভয়াবহ যে নবীজি সতর্ক করেছেন, যে ব্যক্তি তখন উপস্থিত থাকবে সে যেন সেই সোনা থেকে কিছুই না নেয়। এই কথার ভেতরে একটি গভীর বার্তা লুকিয়ে আছে। এটি শুধু লোভ থেকে বিরত থাকার নির্দেশ নয়, এটি একটি সতর্কতা, একটি বিপদের ইঙ্গিত, এমন একটি পরিস্থিতির ইঙ্গিত যেখানে সম্পদের জন্য মানুষের লড়াই এতটাই তীব্র হয়ে উঠবে যে তা ধ্বংস ডেকে আনবে। ইতিহাসে আমরা এর অনেক উদাহরণ দেখেছি। যখন কোনো সম্পদের জন্য লড়াই শুরু হয়, তখন তা শুধু অর্থনৈতিক প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকে না, তা পরিণত হয় রাজনৈতিক সংঘাতে, সামরিক যুদ্ধে এবং অনেক সময় মানবিক বিপর্যয়ে। লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি হারায়, অর্থনীতি ধ্বংস হয়ে যায় এবং একটি অঞ্চলের স্থিতিশীলতা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা বর্তমান বিশ্বের দিকে তাকাই, তখন হাদিসের এই সতর্ক বার্তাটি নতুন করে গুরুত্ব পায়। আজ আমরা দেখছি একটি গুরুত্বপূর্ণ নদী ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আমরা দেখছি এই অঞ্চলকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আমরা দেখছি বিভিন্ন শক্তিধর দেশ তাদের স্বার্থ রক্ষার জন্য সক্রিয় হয়ে উঠছে, এবং আমরা এটাও দেখছি সম্পদের জন্য প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি তীব্র হয়ে উঠেছে। এই সব কিছু একসাথে ঘটছে, আর এই মিলগুলো অনেক মানুষকে ভাবতে বাধ্য করছে। তাহলে কি আমরা সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যার ইঙ্গিত এত বছর আগে দেওয়া হয়েছিল, নাকি এটি শুধুই একটি কাকতালীয় মিল যেখানে আমরা বর্তমান ঘটনাগুলোর সঙ্গে অতীতের কথাগুলোকে মিলিয়ে দেখার চেষ্টা করছি? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কারণ এটি এমন একটি বিষয় যেখানে বিশ্বাস, বিশ্লেষণ এবং বাস্তবতা তিনটি ভিন্ন স্তর একসাথে কাজ করে। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, এই হাদিস শুধু একটি ভবিষ্যতের কথা বলে না, এটি আমাদেরকে একটি মানসিক প্রস্তুতির কথাও বলে। এটি আমাদেরকে সতর্ক করে দেয় যে যে সময়ই হোক, যখনই হোক, যখন সম্পদের জন্য মানুষের লোভ সীমা অতিক্রম করে, তখন তার পরিণতি কখনোই ভালো হয় না। আর এই সতর্ক বার্তাটি হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে প্রযুক্তি উন্নত হয়েছে, যোগাযোগ সহজ হয়েছে, তথ্য আমাদের হাতের মুঠোয়, কিন্তু একই সঙ্গে মানুষের চাহিদা বেড়েছে, প্রতিযোগিতা বেড়েছে এবং সম্পদের জন্য লড়াই আরও জটিল হয়ে উঠেছে। এই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে সেই পুরনো কথাগুলো নতুন করে আমাদের সামনে ফিরে আসে, একটি প্রশ্ন হয়ে, একটি সতর্ক বার্তা হয়ে, একটি চিন্তার বিষয় হয়ে। হয়তো আমরা এখনও সেই ঘটনার সম্পূর্ণ বাস্তবায়ন দেখিনি, হয়তো সেই সময় এখনও আসেনি, আবার এটাও হতে পারে আমরা ধীরে ধীরে সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এখনও তা পুরোপুরি বুঝতে পারছি না। কারণ বড় বড় পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না, সেগুলো ছোট ছোট লক্ষণ দিয়ে শুরু হয়, ধীরে ধীরে এগোয় এবং একসময় তা এতটাই স্পষ্ট হয়ে ওঠে যে আর অস্বীকার করার সুযোগ থাকে না। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আজকের পৃথিবীর দিকে তাকাই, তাহলে একটি বিষয় স্পষ্ট, আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে অনেক বড় পরিবর্তন একসাথে ঘটছে। পরিবেশ বদলাচ্ছে, রাজনীতি বদলাচ্ছে, শক্তির ভারসাম্য বদলাচ্ছে, আর এই পরিবর্তনের মাঝেই সেই পুরনো সতর্ক বার্তাটি আমাদের মনে করিয়ে দেয়, সব কিছু শুধু কাকতালীয় নাও হতে পারে। কিছু কিছু ঘটনা হয়তো আমাদের জন্য একটি ইঙ্গিত, একটি সুযোগ, যেখানে আমরা বুঝতে পারি, শিখতে পারি এবং সতর্ক হতে পারি। কারণ শেষ পর্যন্ত এই গল্প শুধু একটি নদীর গল্প নয়,
শুধু একটি সম্পদের গল্প নয়, শুধু একটি ভবিষ্যৎবাণীর গল্পও নয়, এটি মানুষের গল্প, মানুষের লোভ, মানুষের সিদ্ধান্ত, মানুষের ভবিষ্যৎ। এবং সেই ভবিষ্যৎ কোন পথে এগোবে তা অনেকাংশে নির্ভর করে আমরা আজ কিভাবে চিন্তা করি, কিভাবে সিদ্ধান্ত নেই এবং কতটা গুরুত্ব দিই সেই সতর্ক বার্তাগুলোকে, যেগুলো ইতিহাসের গভীর থেকে আমাদের সামনে এসে দাঁড়ায়। তাই প্রশ্নটা এখন আর শুধু এই নয়, সেই সোনা আসলে কি? প্রশ্নটা এখন আরও গভীর। যদি সেই সময় সত্যিই আসে, তাহলে আমরা কোন পক্ষ বেছে নেব, লোভের নাকি সতর্কতার? নদীর বুক ধীরে ধীরে উন্মুক্ত হয়ে যাচ্ছে, আর সেই উন্মুক্ততার ভেতর যেন লুকিয়ে আছে এক অদৃশ্য উত্তেজনা। পানি কমার এই ঘটনাটি এখন আর শুধু পরিবেশগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি যেন এক অজানা কিছুর আগমনী বার্তা হয়ে দাঁড়িয়েছে। চারপাশে তাকালে দেখা যায় যে অঞ্চল একসময় শুধুই কৃষি আর সাধারণ জীবনের গল্প বলতো, আজ সেখানে প্রতিটি দিন যেন নতুন অনিশ্চিততা নিয়ে শুরু হয়। মানুষের চোখে এখন শুধু পানির অভাবের উদ্বেগ নেই, আছে এক অদ্ভুত আশঙ্কা, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু ঠিক কী তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। একই সময়ে এই অঞ্চলকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা যেন ক্রমশ আরও ঘনীভূত হচ্ছে। বিভিন্ন দেশের কার্যক্রম, সামরিক প্রস্তুতি, কূটনৈতিক চাপ সবকিছু মিলিয়ে এক ধরনের অদৃশ্য প্রতিযোগিতা অনুভূত হয়, যা প্রকাশ্যে পুরোপুরি দেখা যায় না, কিন্তু যার প্রভাব প্রতিটি স্তরে অনুভূত হয়। যেন মাটির নিচে কিছু লুকিয়ে আছে, আর সেই অদৃশ্য জিনিসটিকে ঘিরেই সবকিছু ধীরে ধীরে ঘুরছে। এই পরিবর্তনের ভেতরে দাঁড়িয়ে অনেকেই এখন প্রশ্ন করতে শুরু করেছে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি আমরা এমন একটি ঘটনার শুরু দেখছি যার ইঙ্গিত অনেক আগে থেকেই দেওয়া হয়েছিল? কারণ যখনই একটি গুরুত্বপূর্ণ নদী তার স্বাভাবিক রূপ হারাতে শুরু করে, আর একই সময়ে সেই অঞ্চলকে ঘিরে শক্তিধর দেশগুলোর আগ্রহ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন এই দুই ঘটনাকে সম্পূর্ণ আলাদা করে দেখা কঠিন হয়ে পড়ে। মনে হয় যেন একটি অদৃশ্য সুতো সব কিছুকে একসাথে বেঁধে রেখেছে, নদী, সম্পদ, রাজনীতি আর মানুষের ভবিষ্যৎ। এই সুতোর এক প্রান্ত রয়েছে বর্তমানের বাস্তবতায়, আর অন্য প্রান্ত যেন চলে গেছে অতীতের সেই কথার দিকে, যেখানে একটি নদী এবং একটি সম্পদের কথা বলা হয়েছিল। আজকের এই পরিবর্তনগুলোর দিকে গভীরভাবে তাকালে মনে হয়, সেই কথাগুলো কি শুধু একটি ভবিষ্যতের বর্ণনা ছিল, নাকি একটি সতর্ক সংকেত যা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে? কারণ ইতিহাসের একটি নিয়ম আছে, যখনই কোনো মূল্যবান সম্পদের সম্ভাবনা তৈরি হয়, তখন তার চারপাশে প্রতিযোগিতা শুরু হয়, আর সেই প্রতিযোগিতা একসময় সংঘাতে রূপ নেয়। আজকের এই অঞ্চলের পরিস্থিতি ঠিক তেমনই একটি চিত্র তুলে ধরে, যেখানে প্রতিটি শক্তিধর দেশ নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছে, প্রতিটি পক্ষ নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে, আর এই সব কিছুর মাঝখানে একটি নদী নীরবে তার রূপ পরিবর্তন করে যাচ্ছে। এই নীরব পরিবর্তনটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটি ধীরে ধীরে ঘটে, চোখের সামনে ঘটে, কিন্তু অনেক সময় আমরা তার গভীরতা বুঝতে পারি না। একদিকে মানুষ তাদের দৈনন্দিন জীবনের সংকটে ব্যস্ত, অন্যদিকে বৃহত্তর স্তরে এমন কিছু ঘটছে যা ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের সূচনা হতে পারে। এই দুই বাস্তবতা একসাথে চলতে থাকে, একটি দৃশ্যমান আর একটি অদৃশ্য, আর এই অদৃশ্য বাস্তবতাই ধীরে ধীরে বড় হয়ে ওঠে, যতক্ষণ না তা পুরোপুরি স্পষ্ট হয়ে যায়। তখন আর প্রশ্ন করার সুযোগ থাকে না, তখন শুধু বাস্তবতার সামনে দাঁড়িয়ে থাকে। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে তাই অনেকেই ভাবছে, আমরা কি সেই পরিবর্তনের মাঝখানে আছি যেটা এখনও সম্পূর্ণ রূপ নেয়নি, নাকি আমরা ইতিমধ্যেই সেই পথের অনেকটা এগিয়ে এসেছি কিন্তু এখনও তা বুঝতে পারিনি? কারণ বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, তা ধীরে ধীরে তৈরি হয়, ছোট ছোট লক্ষণ দিয়ে নিজের উপস্থিতি জানান দেয়। এই নদীর পরিবর্তন, এই অঞ্চলের উত্তেজনা, এই অদৃশ্য প্রতিযোগিতা সবকিছু যেন সেই লক্ষণগুলোরই অংশ। প্রতিটি ঘটনা আলাদা মনে হলেও একসাথে দেখলে একটি বৃহত্তর চিত্র তৈরি হয়, যেখানে সবকিছু একে অপরের সঙ্গে যুক্ত। আর এই যুক্ত হওয়ার মধ্যেই সবচেয়ে বড় প্রশ্নটি লুকিয়ে আছে। যদি সত্যিই কোনো মূল্যবান সম্পদ ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে, তাহলে কি সেই সম্পদকে কেন্দ্র করে এমন একটি সংঘাত তৈরি হতে পারে যা ইতিহাসের নতুন একটি অধ্যায় লিখবে? এই প্রশ্নের উত্তর আজ কেউ জানে না, কিন্তু পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তা অনেককেই ভাবতে বাধ্য করছে। কারণ যখন পৃথিবীর শক্তিধর দেশগুলো একটি নির্দিষ্ট অঞ্চলের দিকে বারবার নজর দেয়, যখন সেখানে সামরিক ও রাজনৈতিক কার্যক্রম বেড়ে যায়, তখন সেটাকে শুধুই কাকতালীয় বলা কঠিন হয়ে যায়।
বরং মনে হয় এর পেছনে এমন কিছু আছে যা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। আর সেই অজানা জিনিসটাই হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে উঠতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষের মনে একটি দ্বিধা তৈরি হয়। একদিকে বাস্তবতার ব্যাখ্যা, যেখানে সবকিছু বিজ্ঞান, রাজনীতি এবং অর্থনীতির মাধ্যমে বোঝানো যায়। অন্যদিকে সেই পুরনো সতর্কবার্তা, যা এই ঘটনাগুলোর সঙ্গে এক অদ্ভুত মিল খুঁজে দেয়। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে দাঁড়িয়ে মানুষ এখন সিদ্ধান্ত নিতে পারছে না কোনটা সত্য আর কোনটা কেবল কাকতালীয়। কিন্তু হয়তো সত্যটা এই দুইয়ের মাঝখানেই কোথাও লুকিয়ে আছে। হয়তো বাস্তবতা এবং সেই সতর্কবার্তা একে অপরের বিরোধী নয়, বরং তারা একই ঘটনার দুইটি ভিন্ন দিক, যাকে আমরা আলাদা আলাদা করে দেখার চেষ্টা করছি। আর এই বোঝার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় উপলব্ধি। সবকিছু আমরা যতটা সহজভাবে দেখি, বাস্তবতা তার চেয়েও অনেক বেশি জটিল। এই জটিলতার ভেতরেই ধীরে ধীরে তৈরি হয় বড় পরিবর্তন, বড় ঘটনা, আর কখনো কখনো ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো মুহূর্ত। আজকের এই পরিস্থিতি ঠিক তেমনই একটি মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে কিনা তা এখনও নিশ্চিত নয়। কিন্তু লক্ষণগুলো যে একেবারেই সাধারণ নয় তা অস্বীকার করার উপায় নেই। একটি নদীর পরিবর্তন, একটি অঞ্চলের উত্তেজনা এবং বিশ্ব শক্তিগুলোর অস্বাভাবিক আগ্রহ, এই তিনটি জিনিস একসাথে যখন ঘটে, তখন সেটাকে শুধুই আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখা কঠিন হয়ে পড়ে। বরং তখন মনে হয় আমরা হয়তো এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে প্রতিটি ছোট পরিবর্তন ভবিষ্যতের একটি বড় ঘটনার অংশ হয়ে উঠছে। আর সেই ভবিষ্যৎ ঠিক কেমন হবে তা নির্ভর করছে এই মুহূর্তে কি ঘটছে, কিভাবে ঘটছে, এবং আমরা সেটাকে কিভাবে বুঝতে পারছি তার ওপর। সবশেষে এসে গল্পটি আর রহস্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি ধীরে ধীরে একটি সতর্ক বার্তায় রূপ নেয়। এতক্ষণ যে নদীর কথা বলা হয়েছে, যে পরিবর্তনের কথা বলা হয়েছে, যে উত্তেজনার কথা বলা হয়েছে, সব কিছু যেন এখন একটি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। সেই প্রশ্নটি শুধু এই নয় যে কি ঘটছে, বরং কেন ঘটছে এবং এর ভেতরে আমাদের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, মানুষ যখন কোনো কিছুর প্রকৃত মূল্য বুঝতে পারে না, তখন সে তার পেছনে ছুটতে গিয়ে নিজের ক্ষতির দিকটাই আগে ডেকে আনে। আর যখন সেই বিষয়টি সম্পদ হয়, তখন সেই ক্ষতি অনেক বড় হয়ে যায়। একটি নদী, একটি অঞ্চল, একটি সম্পদ, এই তিনটি জিনিস যখন একসাথে একটি গল্প তৈরি করে, তখন সেটি আর সাধারণ কোনো ঘটনা থাকে না। সেটি হয়ে ওঠে একটি সময়ের চিহ্ন, একটি পরিবর্তনের সূচনা এবং কখনো কখনো একটি পরীক্ষাও। মানুষ সেই পরীক্ষায় কিভাবে প্রতিক্রিয়া জানায়, সেটাই নির্ধারণ করে ভবিষ্যৎ কোন দিকে জাগে। কারণ সম্পদের প্রতি আকর্ষণ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু সেই আকর্ষণ যখন লোভে পরিণত হয়, তখন তা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। অতীতে আমরা দেখেছি মানুষ সোনার জন্য যুদ্ধ করেছে, তেলের জন্য যুদ্ধ করেছে, এমনকি পানির জন্যও সংঘাত তৈরি হয়েছে। প্রতিবারই একটি বিষয় স্পষ্ট হয়েছে, যেখানে লোভ বাড়ে সেখানে মানবিকতা কমে যায়, আর যেখানে মানবিকতা কমে যায় সেখানে শান্তি দীর্ঘস্থায়ী হয় না। এই বাস্তবতার ভেতরেই সেই পুরনো সতর্কবার্তার গুরুত্ব নতুন করে সামনে আসে, যেখানে শুধু একটি ঘটনার কথা বলা হয়নি, বরং সেই ঘটনার সময় মানুষের করণীয় সম্পর্কেও ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়েছে, যখন সেই সময় আসবে, তখন কেউ যেন সেই সম্পদের প্রতি আকৃষ্ট না হয়, কেউ যেন সেই লড়াইয়ের অংশ না হয়। এই কথার ভেতরে যে গভীরতা আছে, তা শুধুই একটি ধর্মীয় নির্দেশনা নয়, এটি একটি বাস্তব শিক্ষা। কারণ যখন একটি সংঘাত শুরু হয়, তখন তার পরিণতি কেবল সেই সম্পদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে মানুষের জীবন, সমাজ এবং পুরো বিশ্বের ওপর। তাই এই সতর্কবার্তাটি আসলে একটি দৃষ্টিভঙ্গি শেখায়, যেখানে মানুষকে বলা হয় সব কিছু পাওয়ার মধ্যেই সাফল্য নেই, কখনো কখনো কিছু থেকে দূরে থাকাও সবচেয়ে বড় প্রজ্ঞা। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এই কথাটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কারণ আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে প্রতিযোগিতা প্রতিনিয়ত বাড়ছে, চাহিদা বাড়ছে এবং সম্পদের প্রতি নির্ভরতা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। এই পরিস্থিতিতে যদি কোনো নতুন সম্পদের সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেটাকে ঘিরে প্রতিযোগিতা এবং সংঘাত তৈরি হওয়া খুবই স্বাভাবিক।
কিন্তু সেই স্বাভাবিকতার ভেতরেই লুকিয়ে থাকে অস্বাভাবিক বিপদ, যেখানে মানুষ নিজের সীমা অতিক্রম করে আর সেই সীমা অতিক্রম করার ফলাফল হয় ধ্বংস। এই কারণেই এই গল্পটি শুধু একটি নদীর গল্প নয়, শুধু একটি সম্ভাব্য সম্পদের গল্প নয়, বরং এটি মানুষের চরিত্রের গল্প। মানুষ যখন একটি সুযোগ পায় তখন সে কি করে, এই প্রশ্নের উত্তরই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ সেই সুযোগকে ব্যবহার করে উন্নতির জন্য, আবার কেউ সেই সুযোগের পেছনে ছুটতে গিয়ে নিজের এবং অন্যের ক্ষতি ডেকে আনে। এই দুই পথের মধ্যে পার্থক্যটাই নির্ধারণ করে একটি সমাজ বা একটি সময় কতটা স্থিতিশীল থাকবে। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাই সবচেয়ে বড় শিক্ষা হলো সবকিছু জানার পরেও কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। কারণ জ্ঞান থাকা এক জিনিস, আর সেই জ্ঞান অনুযায়ী কাজ করা আর এক জিনিস। অনেক সময় মানুষ জানে কোনটা ঠিক, তবুও সে ভুল পথে চলে যায়, কারণ তার সামনে লোভের প্রলোভন থাকে, আর সেই প্রলোভনই তাকে ধীরে ধীরে এমন এক পথে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। এই গল্পের শেষ অংশে এসে তাই একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, ভবিষ্যৎ শুধু ঘটনাগুলোর ওপর নির্ভর করে না, তা নির্ভর করে মানুষের সিদ্ধান্তের ওপর। যদি মানুষ সতর্কবার্তাকে গুরুত্ব দেয়, যদি সে বুঝতে পারে যে সব কিছু অর্জন করাই লক্ষ্য নয়, বরং সঠিক পথে থাকা গুরুত্বপূর্ণ, তাহলে অনেক সংঘাত এড়ানো সম্ভব। কিন্তু যদি মানুষ সেই সতর্কবার্তাকে উপেক্ষা করে, তাহলে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে, আর সেই পুনরাবৃত্তির ফলাফল হবে আরও কঠিন, আরও গভীর। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা আর নদী বা সম্পদ নিয়ে নয়, প্রশ্নটা মানুষকে নিয়ে। আমরা কি শুধু ঘটনাগুলো দেখব, নাকি সেগুলো থেকে শিক্ষা নেব? আমরা কি শুধু কৌতূহল মেটাবো, নাকি সেই কৌতূহলকে উপলব্ধিতে পরিণত করব? কারণ প্রতিটি বড় ঘটনার আগে একটি সময় আসে যখন মানুষকে সিদ্ধান্ত নিতে হয় সে কোন পথে যাবে। সেই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তখন নেওয়া সিদ্ধান্তই ভবিষ্যতের রূপ নির্ধারণ করে। আজ আমরা হয়তো ঠিক সেই সময়ের মধ্যেই দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের সামনে দুইটি পথ খোলা, একটি লোভের আর একটি সতর্কতার। কোন পথ আমরা বেছে নেব, সেটাই নির্ধারণ করবে আগামী দিনের গল্প কেমন হবে।